শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, তার আমলেও এইভাবে আক্রমণের শিকার হয় নাই। কিন্তু এই যে জুলাই যোদ্ধারা যে আন্দোলনটা করেছিলেন, আসলেই কি তারা ফসলটা পেয়েছেন নাকি আসলে তারা বঞ্চিত হচ্ছেন? আমাদের যে প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে আমি বলবো সেটা আমাদের পূরণ হয় নাই। একটা অংশ, বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে সামরিক বাহিনীতে ফ্যাসিবাদের সুবিধাভোগী যারা আমলাতন্ত্র, তারা চায় যে আওয়ামী লীগকে কামব্যাক করানোর সুযোগ দেওয়া, এবং এর পেছনে ভারতও আছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা কি, নির্বাচন আদৌ হবে কিনা, হচ্ছে কিনা। আমরা আরেকটা জিনিস কিন্তু খেয়াল করেছি, সেটা হলো যে এই জুলাই যোদ্ধাদের কথা যদি আমরা ভালোভাবে চিন্তা করি, যে যারা আসলে এই আন্দোলনে যুক্ত ছিলেন তারা নানাভাবে বঞ্চিত হয়েছেন। আমরা যদি গণ অধিকার পরিষদের কথা বলি, তারাও কিন্তু এই আন্দোলনের এক সবচেয়ে বড় পার্ট ছিলেন। আমি এই বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি আপনার কাছে জানতে চাই যে এই যে জুলাই যোদ্ধারা যে আন্দোলনটা করেছিলেন, আসলেই কি তারা ফসলটা পেয়েছেন নাকি আসলে তারা বঞ্চিত হচ্ছেন? প্রকৃত অর্থে যারা একেবারেই আন্তরিক জায়গা থেকে, একটা মানসিক তৃপ্তির জায়গা থেকে এই জুলাই আন্দোলনে নেমেছিল এবং নেমে কেউ নিহত হয়েছেন, কেউ আহত হয়েছেন, সেই সমস্ত পরিবারের তো কোনো ওইভাবে আসলে রাষ্ট্রের কাছে চাওয়া পাওয়া ছিল না। কিন্তু এরকম একটা বড় পরিবর্তনের পরে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদেরকে একটু টেক কেয়ার করা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আহত হয়েছিল তারাই সুচিকিৎসাটা পান নাই। অনেককে 4-5 মাস পরে বাইরে পাঠানো হয়েছে, ততদিন আসলে তার যা হওয়ার হয়ে গেছে। দেন কেউ পঙ্গুত্ব বরণ করা, কারণ নার্ভ নষ্ট হয়ে যাওয়া, যথাসময়ে চিকিৎসাটা না পাওয়ার কারণে এই ক্ষতিগুলো হয়েছে। তারপরে এখন আমি কিছু কিছু ফ্যামিলি দেখি, একেবারেই সাধারণ পরিবারের সন্তান, দেখা যায় ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল, তার মারা যায়, তার পরিবার আর্থিক কষ্টে আছে, বাবা মায় চিকিৎসা করাতে পারছে না, এরকম কিছু বিষয় নিয়ে আসে। এগুলো দেখে মনে হচ্ছে যে আসলে, এবং আমরা যারা আপনার একটা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই ফ্যাসিবাদের সময় থেকে দীর্ঘ একটা সময় আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন করতে গিয়ে নানানভাবে নিগৃহীত হয়েছে, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, আমাদের যে প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে আমি বলবো সেটা আমাদের পূরণ হয় নাই। বিশেষ করে একটা তো হচ্ছে যে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, সেটা তো আছে। তারপর আমরা যে একটা দেশের এই রকমের একটা বিপ্লব গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যেই পরিবর্তনগুলো চেয়েছিলাম, যে আমাদের একটা জনবান্ধব আপনার প্রশাসন হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, আমাদের একটা দায় ও দরদের রাজনীতি থাকবে, রাজনীতিবিদরা জনগণের প্রতি একটা দরদ থাকবে, যে না তাদের ভোটে আমি নির্বাচিত হই, তাদের প্রতি আমার দায় আছে। এই ধরনের যে একটা ইনক্লুসিভ রাজনীতি, একটা সহনশীল রাজনীতি, একটা গণতান্ত্রিক চর্চা আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। মোট কথা রাজনীতি যে একটা পরিবর্তন আমরা চেয়েছিলাম সেটা দেখি নেই, তবে সামনে আশাবাদী চেষ্টা করে যাবো আমরা। কিন্তু আপনি আমরা যদি খেয়াল করে দেখি যে 2024-এর আন্দোলনের সময় আপনাকে তুলে নেওয়া হয়েছিল, এবং সেই আপনি যখন আবার এই সময়ে নানা অ্যাঙ্গেলে নানা জায়গায় দাবির কথা বলছিলেন, জনগণের কথা বলছিলেন, সেই সময়ে দেখলাম যে আপনি আবার নির্যাতনের শিকার হলেন। আপনি কি বলবেন আসলে কারা আপনার উপরে এই হামলা করলো এই যে সাম্প্রতিক সময়ে, এবং আপনাকে বাঁচা মরার লড়াই করে আপনি ফিরে এসেছেন, সেটা আমাদের কাছে একেবারে এক ধরনের কি বলবো যে মনে হয়েছিল যে একটা মিরাকেল। না, এটা ঠিক যে গত 29শে অগস্ট আমার উপরে যে হামলা হয়েছিল, সেখান থেকে বেঁচে ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল। আল্লাহর অশেষ রহমত এবং মানুষের দোয়ায় আমরা সুস্থ হয়ে বেঁচে ফিরেছি। তো এটা আমি ডক্টর ইউনূস স্যার, প্রধান উপদেষ্টা, তাকে আমি জুলাই সনদ স্বাক্ষরের সময় বলেছিলাম জাতীয় নেতৃবৃন্দকে সামনে রেখে, যে শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, তার আমলেও এইভাবে আক্রমণের শিকার হয় নাই। কিন্তু স্যার এটা আমরা যেন একটা ন্যায় বিচার পাই, অন্যথায় বাংলাদেশের ওই ফ্যাসিবাদের সময়ের প্রধান বিচারপতি, বাইতুল মোকাররমের ইমাম, তাদের পরিণতি হয়েছে আপনারা দেখেছেন, প্রধান নির্বাচন কমিশনার। সো আপনারা যদি বিচার না করেন তাহলে সামনে কিন্তু আপনাদেরকেও এই জন্য জবাবদিহি করতে হবে। এটা পরিষ্কারভাবে বলেছি। সরকার একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিয়েছে, তাদের রিপোর্টের আমরা অপেক্ষা আছি। তবে এইখানে রিপোর্ট কিংবা এটা কোনো জটিল আসলে সায়েন্সের বিষয় না। সেখানে হামলা করেছিল, মিডিয়ায় ফুটেজ আছে, পরিষ্কারভাবেই তারা পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত সদস্য, তাদেরকে যারা কমান্ডিং দিয়েছে, কমান্ডিং অফিসার, তাদের সেই কমান্ডিংটা টপ লেভেল থেকে এসেছে না মিড লেভেল থেকে এসেছে, সেইটুকু তদন্ত করে বের করতে পারে। আমরা যতদূর জেনেছি পুলিশের পক্ষ থেকে বলেছিল তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল না। আর্মির সিনিয়র অফিসিয়াল তারাও বলেছে যে তাদের কোনো এটা নির্দেশনা ছিল না। তো তাহলে ঘটনা তো ঘটেছে, এবং আমি তো আননোন ফেস না, ভেরি মাচ পপুলার ফেস, সবাই চেনে। সো আমার উপরে যেভাবে টার্গেট করে আক্রমণ করা হয়েছে, আমরা এটা জানি, সেটা পুলিশ সদস্য থাকুক, সেনা সদস্য থাকুক, তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক এবং তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হোক। কারণ 2007 সালে আপনাদের মনে আছে
1/11-এর সময় তারেক রহমানের উপরেও কিন্তু আর্মির কতিপয় অফিসার টর্চার করেছিল। সেই সময় বলা যায় তার ব্যাকবোন ভেঙে গিয়েছিল। এবার আমার উপরে যে আক্রমণটা করেছিল এই রকমেরই কোনো হয়তো অসৎ উদ্দেশ্য থেকে তারা করেছিল, রাজনীতিবিদদের মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর জন্য কিংবা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য। সো এই ঘটনা যদি বিচার না হয় তাহলে তো এই ঘটনার সামনে আরো ঘটবে এবং রাজনীতিবিদদের প্রতি তো মানুষের যে আস্থা সেটাও থাকবে না, যে না এখানে তো তার উপরে অন্যরা কেউ আছে। সো এই কারণে আমরা বলেছি যে এই ঘটনার জন্য একটা সুষ্ঠু তদন্ত বিচার হয়। এটা কি আসলে উদ্দেশ্য প্রণোদিত নাকি আপনাকে দিয়ে একটা আতঙ্ক তৈরি করা যে নতুন যারা আসছো তোমাদের জন্য এই দেখো যে আমরা সুযোগ পেলেই আমরা এই বার্তা দিতে পারি, আমরা ইচ্ছা করে রাজনীতি তোমরা নিয়ন্ত্রণ করো না, রাজনীতিবিদরা না, আমরাও নিয়ন্ত্রণ করি, এরকম কিছু আসলে না? এটা তো বাস্তব কথা যে বাংলাদেশের রাজনীতিটা শুধু রাজনীতিবিদদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এর বাইরেও অনেক স্টেক হোল্ডাররা নানানভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে যখন আমরা ফ্যাসিবাদ নিষিদ্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলেছে, আন্দোলন করেছি, যার ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগের অন্যতম সহযোগী জাতীয় পার্টি এখনো রাজনীতিতে নিষিদ্ধ হয় নাই, বাট সেটা নিয়ে আমরা যখন দাবি দেওয়া তুলছি, আবার বিপরীত দিকে একটা অংশ বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে সামরিক বাহিনীতে ফ্যাসিবাদের সুবিধাভোগী যারা আমলাতন্ত্র তারা চায় যে আওয়ামী লীগকে কামব্যাক করানো, এবং তাদের প্রস্তাবও ছিল সরকার প্রধান থেকে শুরু করে রাজনীতিবিদদের কাছে যে রিফাইন আওয়ামী লীগ বা আওয়ামী লীগকেও সুযোগ দেওয়া, এবং এর পেছনে ভারতও আছে। সেই জায়গা থেকে হয়তো তারা, আমরা যখন জাতীয় পার্টি নিয়ে প্রোগ্রাম করেছি, তারা আমাদের উপর আক্রমণ করে মেসেজ দিতে চেষ্টা করেছিল যে জাতীয় পার্টির বিষয়ে প্রোগ্রাম করা যাবে না, কথা বলা যাবে না, আওয়ামী লীগের বিষয়ে কথা বলা যাবে না, ওরকম একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া অন্যদের মাঝে যে না তারা আমাদের ইন্টারেস্টের বাইরে কথা বললে এরকম পরিস্থিতি হতে পারে। কিন্তু সেটি তাদের জন্য আমি মনে করি হিতে বিপরীত হয়েছে। কারণ আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 আর্মির সিনিয়র অফিসিয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, বিচার চলছে। সুতরাং অপরাধী সে আর্মির হোক, পুলিশের হোক, রাজনীতিবিদ হোক, সাধারণ মানুষ হোক, তার পরিচয় অপরাধী এবং তার বিচারের দাবিতে কিন্তু সবাই সোচ্চার। ধরেন এই 15 জন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, আর্মিতে প্রায় 1.5 লাখ সৈন্য থেকে শুরু করে টপ লেভেলের অফিসার আছে। আচ্ছা, 15 জন ব্যক্তির কারণে কি 1.5 লাখ এই সদস্যের বাহিনী কি বিতর্কিত হতে পারে? কখনোই না। বরঞ্চ এদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বাহিনীর একটা ভাবমূর্তি উজ্জ্বল হতে পারে। তো আশা করি 29 অগস্টের এই হামলায় যারা জড়িত তাদের বিষয়েও আমরা অচিরে একটা পদক্ষেপ দেখতে পাবো। আমরা ছোট্ট একটা বিষয় জানতে চাই, আপনি যেহেতু একেবারে জাতীয় নেতা, তো অবশ্যই আপনাকে বিপি নূর হিসেবে আমরা সবাই চিনি। আমি একটা কয়েকজন ব্যক্তি সম্পর্কে আপনার একটা ধারণা আমরা নিতে চাই, যে আপনি যেহেতু এই সময়টায় আন্দোলনে যুক্ত ছিলেন, যদি আমরা বলি যে তারেক জিয়া সম্পর্কে যদি একটু বলেন ছোট করে একেবারে। তারেক রহমান বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাহসী পুরুষ, অন্যতম নেতা, যিনি কম্প্রোমাইজ করেন নাই, আপোষহীনভাবে প্রায় 1.5 দশক দেশের বাইরে থেকে লড়াই চালিয়ে গেছেন, এবং এটা ঠিক যে আজকের গণ অভ্যুত্থানের পেছনে তার একটা বড় ভূমিকা আছে। আমরা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা জিজ্ঞেস করি, আসলে বলতে গেলে তো তারেক রহমানের নেতৃত্বে বা তার নির্দেশনা বাস্তবায়নে মাঠে মির্জা ফখরুল ইসলাম ছিলেন। তবে আমি এর বাইরে মনে করি যে উনি তো ছাত্র রাজনীতি থেকে, বামপন্থী রাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে আজকের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, মহাসচিবের জায়গায় আছেন। একজন প্রকৃত রাজনীতিবিদ, আদর্শিক রাজনীতিবিদ মানুষ হিসেবেই ওনাকে আমরা মনে করতে পারি। আমরা যদি প্রধান উপদেষ্টার কথা আপনি একটু আগে বলেছিলেন, প্রশংসা করেছিলেন, কিংবা আবার দাবিও জানিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে আপনার কি ধারণা? প্রধান উপদেষ্টা একাডেমিক্যালি তো উনি সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি, এবং তার কিছু কর্মকাণ্ড, বিশেষ করে ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে সামাজিক ব্যবসা সারা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। সেদিক থেকে যদি বলেন যে আপনার একজন উদ্যোক্তা হিসেবে এবং একাডেমিশিয়ান হিসেবে তিনি সফল এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে আমি মনে করি যে তিনি আসলে সফল হন নাই। রাষ্ট্রপ্রধান হিসেবে বলতে গেলে মোটামুটি ক্রাইটেরিয়া ধরতে হবে। উনিকে তাহলে প্রশাসক হিসেবে ব্যর্থ আপনি বলতে চান? ফুল ব্যর্থ আমি বলবো না, তবে আমি সফলও বলবো না, ব্যর্থ বলবো না। সফল এবং ব্যর্থতার একটা মাঝামাঝি স্টেজ আছে। কারণ ওনার যে সুযোগ ছিল বাংলাদেশের এই গণ অভ্যুত্থান বিপ্লব পরবর্তী বাংলাদেশকে একেবারে আমূল বদলে দেওয়ার, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ কিংবা মালয়েশিয়া মাহাথির মোহাম্মদের মতো কিংবা দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো, সেটা কিন্তু পারেন নাই। আপনারই শিষ্য, আপনার একসময় আপনার সাথে সাথে থাকতেন এবং তারা নতুন দল গঠন করেছেন এনসিপি, নাহিদ ইসলামকে নিয়ে আপনার মন্তব্য? নাহিদ ইসলাম আন্দোলন সংগ্রামে একটা সাহসী ভূমিকা রাখার কারণে তরুণদের প্রেরণা, এবং আমার সাথে 2019 সালে ডাকসুতে সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন। কথা কম বলে কিন্তু ভালো বুদ্ধিমান ছেলে,
নেতৃত্ব এবং রাজনীতির কৌশল বুঝে। আপনার আমাদের একজন শিক্ষক আছেন, আপনার এই রাজনীতির এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আসিফ নজরুল ইসলাম। আসিফ নজরুল স্যার সম্পর্কে আপনার? আসিফ নজরুল স্যার সম্পর্কে যদি আমি ব্যক্তিগতভাবে বলি তাহলে যে আমরা সবচেয়ে ঋণী, কারণ আমরা 2018 সাল থেকে যখন অত্যন্ত একটা প্রতিকূল সময় আন্দোলন সংগ্রাম করি, উনি ব্যক্তিগতভাবে এক শিক্ষক অনেকে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, বাট হি ওয়াজ দ্য অনলি পারসন যে অলওয়েজ সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমাদেরকে এনকারেজ করেছেন, হাল না ছেড়ে দেওয়ার জন্য উৎসাহিত করেছেন এবং বিভিন্নভাবে সাপোর্ট করেছেন। এবং প্রকৃত অর্থে গত এই 1.5 দশকের মধ্যে কিন্তু এই বিরোধী মতের লোকজনের পক্ষে উনি একটা ভয়েস ছিল। সো আমি বলতে পারি এক কথায় যে একজন আদর্শ শিক্ষক, এবং শিক্ষক পরবর্তী সময়ে তিনি আপনার সরকারের পার্ট হয়েছেন, গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয় পেয়েছিলেন, এখন 2টো মন্ত্রণালয় সামলাচ্ছেন, আইন মন্ত্রণালয়। সেই দিক থেকেও আমি মনে করি ওনার মন্ত্রণালয়ের দিক থেকে উনি অনেকখানি সফলতার পরিচয় দিচ্ছেন এবং এই ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করে বাকিটুকু দিবেন। আমরা যদি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সম্পর্কে একটু জিজ্ঞাসা করি। অসাধারণ একজন মানুষ, ব্যক্তিত্ব, মিশুক, ছোট বড় সবাইকেই দেখলে আপনার একেবারেই বুকে আগলে নেন এবং জামাতকে বলা চলে বা জামাতের রাজনীতিকে এই গত 1 দশকের ক্ষেত্রে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আমি মনে করি ওনার একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং আশা করি যে আগামীতে বিশেষ করে হয়তো বিরোধী দলীয় নেতার আসনে বসতে পারেন। আমরা যদি একটু আপনার আক্রমণে যে জায়গায় শিকার হলেন জিএম কাদের, জাতীয় পার্টি, ওনার সম্পর্কে যদি আপনি একটু জিজ্ঞেস করি। সেটা আমি বললে যে অত্যন্ত সুবিধাবাদী এবং ব্যক্তিত্বহীন বলতে হবে। কারণ হচ্ছে যে জাতীয় পার্টির যে সুযোগ বাংলাদেশে ছিল রাজনীতিতে ভূমিকা রাখার, ওনারা কিন্তু রাখেন নাই, বরং যেটা বলে শেখ হাসিনার আঁচলের নিচে থেকেই আসলে হালুয়া রুটি ওনারা খাওয়ার রাজনীতিটা করেছেন। যেই কারণেই উনি কিন্তু মেধাবী মানুষ, বুয়েটে পড়েছেন, কিন্তু উনি যে রাজনীতিটা করেন সেটা অত্যন্ত সুবিধাবাদী এবং একটা ব্যক্তিত্বহীন রাজনীতি।